হুম, তো এখানে আছে, এখানে আছে। দেখতেছি। নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ 21শে আগস্ট। কয়েকদিন পূর্বে আমরা জাতির জন্য সবচেয়ে কলঙ্কময় দিন 15ই আগস্ট পার বাইরে করেছি। যাচ্ছে তখন না ক্যামেরা। আমাদের আজকের আলোচনার বিষয় আগস্ট ট্র্যাজেডি, জাতির জন্য সবচেয়ে বড় ট্রমা। আর আজকের এই আলোচনায় উপস্থিত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের সাবেক ভাইস চ্যান্সেলর, শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। উপস্থিত আছেন জয়নুরহাট শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শরীয়তপুরের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লোকমান হাকিম। আর উপস্থিত আছেন আমাদের সঙ্গে এই আলোচনায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব আসাদুজ্জামান মানিক। উপস্থিত আছেন সাতক্ষীরা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদিকা জনাব রত্না, জনাব রত্না ম্যাডাম। উপস্থিত আছেন বিশিষ্ট রোটারিয়ান এবং আওয়ামী লীগ নেত্রী জনাব নাজমুন আসিফ মুন্নি। সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই আলোচনার সভায় উপস্থিত আছেন 21শে আগস্ট বাংলাদেশের সম্মানিত সভাপতি জনাব নাজিম উদ্দিন নাজমুল সাহেব, যিনি 21শে আগস্ট 2004 সালে দেশরত্ন শেখ হাসিনার মিটিংয়ে ছিলেন এবং আহত হয়েছিলেন। সেই শহীদ পরিবারের সংগঠন, হতাহতদের পরিবারের সংগঠন জনাব নাজিম উদ্দিন নাজমুল। আমি এই পর্যায়ে, যেহেতু আজ 21শে আগস্ট সেদিন কি ঘটেছিল সেটা অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে 4 মিনিটের মধ্যে বলার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব নাজিম উদ্দিন নাজিম, সভাপতি 21শে আগস্ট বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকের আলোচনার শ্রদ্ধাভাজন স্যার মাহবুবুর রহমান সাহেব সহ, আমি সবার নাম মেনশন করতে চাচ্ছি না, সবাইকে আজকে 21শে আগস্টের আলোচনার শুভেচ্ছা। সুখের মাস। ভয়াবহ 21শে আগস্ট গ্রেনেড হামলায় 2004 সালে 21শে আগস্টে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায়, সন্ত্রাস বিরোধী জনসভায় শান্তির লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী আলোচনা সভা করেছিলেন। এই বক্তব্যে চলে গেলাম। ওই আলোচনা সভায় পঁচাত্তরের খুনিদের উত্তরসূরিরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিলেন। শেখ রাসেলকে সহ সবাইকে সপরিবারে হত্যা করেছিলেন। দেশের বাইরের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা আপা দেশের বাইরে থাকায় তারা বেঁচে গিয়েছিলেন। ঠিক সেই 75-এর ভয়াবহ হত্যাকাণ্ডের পর 2004-এর 21শে আগস্ট গ্রেনেড হামলায় দিনের বেলায় গুলি করে বোমা করে হত্যা করা হয়েছিল বাংলার নক্ষত্র নারী আইবি রহমান সহ 24 জন নেতাকর্মীকে। সেই জনসভায় আহত হয়েছিলেন 5 শতাধিক নেতাকর্মী। আপনারা জানেন যে 75-এর 75-এর আগস্ট, 15 আগস্ট এবং 2004 সালের 21শে আগস্ট একই সূত্রে গাথা। সেই উত্তরসূরিরা
জনাব শেখ হাসিনাকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগকে শূন্যতা করার জন্য, নেত্রী শূন্যতা করার জন্য, আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই বোমা হামলা করেছিলেন। সেই বোমা হামলায় আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখেছি এবং গুরুত্বপূর্ণ আহত হয়েছি। শহীদ হয়েছেন 24 জন নেতাকর্মী। হাহাকার দৃশ্য আমরা দেখেছি। ৭১-এর সংগ্রাম যারা দেখেছেন, পরোক্ষভাবে দেখেছেন, যেগুলো হত্যা নির্যাতন করেছে পাকিস্তানিরা। 2004 সালে 21শে আগস্টে এমন একটা দৃশ্য দেখাচ্ছেন যে পৃথিবীতে এমন নজির নেই যে দিনের বেলায় একটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে এভাবে হত্যা করে এবং বিরোধী নেতা নেত্রী সহ সবাইকে এভাবে ধ্বংস করার জন্য যে পায়রাবি করেছিল, সেই দূষণরা 75 থেকে 2021 পর্যন্ত অনেকবার মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছে। ওইখানে আমরা বলি যে 71 এবং 75, 2004-এর 21শে আগস্ট একই সূত্রে গাথা। এই শত্রুরা এই দেশকে ভালোবাসে না, তারা পাকিস্তানি হানাদারদের সাথে আঘাত করে ওই সময় দেশের বিরোধিতা করেছিল, এখন পর্যন্ত বিরোধিতা চলছে। আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমার মাহবুব স্যার আছেন অভিজ্ঞ এবং অনেক প্রবীণ ব্যক্তিত্ব সহ সকল নেতৃবৃন্দ। আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে আজকের এই আলোচনা সভায় আপনাদের সাথে আমি আপনাদের যোগ দিতে পেরেছি। আমি আফসার ভাইকে বলবো যে 2004 সালে 21শে আগস্টের যে কথাগুলো বলেছেন, আমরা প্রায় 17 বছর আহত নিহত পরিবার একসাথে একটা সংগঠন করে মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেবের নির্দেশে ডক্টর আরিফিন সিদ্দিক সাহেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনার নেতৃত্বে আমরা অদ্যবধি পর্যন্ত এই প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। সুনামের সহিত আমাদের সংগঠন চলছে। দুঃখের বিষয়, এই আগস্ট যখন আসে তখনই মনে হয় আগস্টের ভয়াবহ হামলার কথা, যেখানে পঙ্গুত্ব হয়ে এখনো 5 শতাধিক লোক বেঁচে আছেন, তাদের হাহাকার আজ পর্যন্ত আমরা শুনছি। মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন সময় আমাদেরকে সুচিকিৎসা করার জন্য দেশের বাইরে প্রেরণ করে এবং বাংলাদেশের সমস্ত ডাক্তারদেরকে নিয়ে একটা চিকিৎসার ব্যবস্থা করেছিলেন বিধায় আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি, কথা বলতে পেরেছি এবং নেত্রীর সমস্ত খেয়ালের জন্য তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবং 21শে আগস্টে যারা আছেন সবাই ওনার কাছে কৃতজ্ঞ। উনি চিকিৎসা করার যদি চিকিৎসা না করতেন আজকে আপনাদের সামনে থাকতে পারতাম না। তা আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি 21শে আগস্টে মৃত্যুবরণ করতেন, শহীদ হতেন, তাহলে এই দেশের উন্নত আজ কখনো এগুলা হতো না। শেখ হাসিনা আছে বলেই আজকে পদ্মা সেতু, দেশের উন্নয়ন, এই যে মহামারী করোনার বিষয়ে এত সুন্দর করে প্রশাসন থেকে নিয়ে সমস্ত দিক দিয়ে উনি তার যে চেষ্টা, তার যে আন্তরিকতা দেখে এই দেশ চালিয়ে যাচ্ছেন, এতে কোনো সন্দেহ নাই যে বাংলাদেশের এত নাজমুদ্দিন ভাই, আমি বর্ণনা চাচ্ছিলাম আপনার কাছে, ওই কথাই বলছি। 21শে আগস্টের বর্ণনাটাই দিতেন আপনি, অন্যগুলো তো অন্য সারাটা আছেন, অন্যরাও আছেন, আলোচনা করছেন। আমি ওইদিকে চলে যাচ্ছি। 2021 সালে 2004 সালে 21শে আগস্টে আইবি রহমান সহ 24 জন নেতাকর্মী শহীদ হয়েছিলেন এবং 5 শতাধিক নেতাকর্মী পঙ্গুত্ব হয়েছিলেন। আমি ওই জনসভায় নিজে আবার আপনার কাছে আমরা আবার আসবো। এখন আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য বড় ট্রমা, এই আলোচনায় অংশ নিচ্ছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডক্টর আসাদুজ্জামান মানিক। ধন্যবাদ আফসার ভাই, আমার রাজনীতির গুরু, যাকে আমরা নেতা বলেই জানি আর কি।
যাকে দেখে ছাত্রলীগ করতে শেখা আমার সেই পরম শ্রদ্ধাভাজন সঞ্চালক আফসার ভাই, যার টেবিলে আমি দেখেছি গাদা অনেক বই, যার চলায় ফেরায় সবসময় দেখেছি পড়াশোনা আর পড়াশোনা। একজন মেধাবী ছাত্র নেতা বলতে যা বোঝায় আমার আফসার ভাই তাই। ধন্যবাদ আফসার ভাই আমাকে এই প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। হৃদয় ছেঁড়া আগস্ট, রক্ত ঝরা আগস্ট, প্রিয়জন হারানো আগস্ট, বাঙালির মুর্দা কথা, বাঙালির সর্বনাশের মাস আগস্ট। আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য সবচেয়ে বড় ট্রমা। আজকের এই শিরোনামটি সত্যি আমার হৃদয়ে গেঁথে গিয়েছে। জানি না আমাদের সঞ্চালক ভাই এই নামটি দিয়েছেন নাকি অন্য কেউ এই নামটি দিয়েছেন। আসলেই আগস্টের সাথে জাতির একটা হারানোর যে শোকগাথা আর কি, খুবই ওতপ্রোতভাবে জড়িত। শিরোনামটি যথার্থই হয়েছে। আর এখানে যে একটি টার্ম শব্দ ব্যবহার করছে ট্রমা, আমার মনে হয় এই শব্দটি মেডিকেল টার্ম আর কি। আমি যতটুকু জানি, আমি তো বায়োলজিক্যাল সায়েন্সের ছাত্র। ট্রমা শুধু আঘাতই না, এটা মানসিক আঘাত এবং দৈহিক অসুস্থতা, দুটোই যথার্থ আমাদের বাঙালি জাতির জন্য। এনি সিরিয়াস ইনজুরি টু দ্য বডি অর অ্যান ইমোশনাল ওন্ড লিডিং টু সাইকোলজিক্যাল ইনজুরি। ধন্যবাদ আফসার ভাই। আসলে আগস্ট মাস শুধু দুইটা ঘটনার জন্যই না। 1975 সালে 15 আগস্ট আমরা জানি জাতির জনক বঙ্গবন্ধু সহ তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ তার পরিবারের 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই আগস্টেই আমরা হারিয়েছি বাংলাদেশের শীর্ষ নারী নেত্রী আইবি রহমানকে। আজকে যিনি সঞ্চালনা করছেন তার ডেড বডি তার কাঁধে আমি দেখেছিলাম একটি ইংরেজ জাতীয় দৈনিকে, আমার হয়তো মনে পড়ছে না, হয়তো 22 আগস্টের কোনো একটা ইংরেজ জাতীয় দৈনিকে আজকে আফসার ভাই নারী নেত্রী আইবি রহমানের ডেড বডি কাঁধে করে নিয়ে যাচ্ছে নাকি, এমন একটি ছবি আমি জাতীয় দৈনিকে দেখেছিলাম। এই আগস্টে শুধু 75-এর 15 আগস্ট কিংবা 2004 সালের 15 আগস্টই নয়, আপনারা হয়তো জেনে থাকবেন এই আগস্টে জননেত্রী শেখ হাসিনা 1989 সালে ধানমন্ডির বাসায় হামলা হয়েছিল। 10 আগস্ট 1989 সালের মধ্যরাতে ফ্রিডম পার্টির অস্ত্রধারীরা সন্ত্রাসী কাজল ও কবিরের নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরের বাসভবনে গুলি ও গ্রেনেড ছড়ে তাকে হত্যার উদ্দেশ্যে। আবার এই আগস্টেই আজকের যিনি সঞ্চালক সাতক্ষীরার সন্তান, এই সাতক্ষীরার কলারোয়াতেও 2002 সালের 26 আগস্ট জননেত্রী শেখ হাসিনার পথকে আগলে রেখে বোম নিক্ষেপ করা হয়েছিল, গুলি করা হয়েছিল। তিনি একটি হাসপাতালে একজন মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন সেই সময়ে। হয়তো আজকে কিংবা গতকালকে পেপারে আমি দেখলাম যে ওই হামলার যিনি আসামি, সাজাপ্রাপ্ত আসামি সিআইডি গোয়েন্দা তাকে ধরেছে আর কি। তো এই হলো বিষয়। তো আগস্ট মাস হারানোর মাস, ব্যথার মাস, বেদনার মাস। আমরা আজকে 2004 সালের 21 আগস্ট আমরা হারিয়েছিলাম স্পটে আওয়ামী লীগের 16 জন নেতাকর্মী মারা গিয়েছিলেন। আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইবি রহমান সহ ল্যান্স কর্পোরাল মাহবুব, যে আমার এলাকার ছেলে, কুষ্টিয়ায় বাড়ি, খোকসা উপজেলায়, জননেত্রী দেহরক্ষী ছিলেন। আমরা হারিয়েছিলাম হাসিনা মমতাজ, রিনা, রিজিয়া বেগম, সবার প্রিয় আদা চাচা রতন শিকদার, মুক্তিযোদ্ধা হানিফ সহ 24 জন। ঘটনাস্থলেই নিহত হন 16 জন। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও জননেত্রীর 2 কানের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হয়। ঘাতকের প্রধান লক্ষ্য শেখ হাসিনা জননেত্রী প্রাণে বেঁচে যাওয়া দেখে তার গাড়িকে লক্ষ্য করে 12 রাউন্ড গুলি নিক্ষেপ করা হয়। তাদের টার্গেট করা গুলি ভেদ করতে পারেনি বঙ্গবন্ধু কন্যাকে বহন করা বুলেট প্রুফ গাড়ির কাজ। আসলে এই আগস্টের লক্ষ্যই ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা। 1 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। 21 আগস্ট জননেত্রী শেখ হাসিনাকেও হত্যার লক্ষ্যেই সেদিন গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আর আমরা জানি সেই 75-এর 15 আগস্টের প্রেতাত্মা এখনো কিন্তু মরে নাই। আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগকে ভালোবাসি, ছাত্রলীগ করতাম, বিভিন্ন পেশাজীবী সংগঠনে আছি, তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে প্রেতাত্মা কোনো সময় মারা যায় না।
এই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। এরা আমাদের ভিতরেই কেউ আছে। তো আমি এখানে সরকারের আমার বড় বড় শিক্ষাবিদ আছেন, আমার আফসার ভাই আছেন, যার সাথে সরকারের অনেক কথাবার্তা হয়। তো সবাই আসলেই দলে ভিড়াইতে হবে তো এমনটি নয়, দেখে শুনে সাথে নিতে হবে, চলার পথ যাতে আমাদের মসৃণ হয়। ধন্যবাদ আফসার ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। একটা সুন্দর স্মৃতিচারণ করার জন্য আইবি হোস্টেলের 401 নম্বর দিনে আসলে আমরা একসাথেই থাকতাম, ছাত্রলীগ করতাম। আইবিতে থেকে ছাত্রলীগ করাটা একটু চাপও ছিল, তারপরও আমরা রাজনীতি থেকে দূরে থাকিনি। তো সেই সময় আমরা আগস্ট ট্রাজেডি আসলে আমার জীবনেও একটা ট্রাজেডি। আমার আইবিএর লেখাপড়া একটু কষ্ট হয়ে গেছে, একটা অ্যাসাইনমেন্ট করতে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। মালিক বলছে যে আমাকে দেখেছে আইবি রহমানের লাশ আমার কাঁধে, এখনো আমার সেই ছবিটার কথা মনে পড়ে। আসলে আইবি আমার লাশটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, লাশটা আমার কাঁধে আছে, সেই ছবিটা ছিল। এখন আমার এই ছবিটার কথা মনে করে আমার যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে, আইবি আমার লাশটা যেন নিয়ে আমি এখনো কবরস্থানে যাচ্ছি। তো যা কথা হলো কষ্টকর স্মৃতি। আজ 21শে আগস্ট ওদের আরো কয়েকদিন পরে পত্রিকাতে দেখছিলাম। তো আজকের এই আলোচনা আগস্ট ট্রাজেডি জাতির জন্য বড় ট্রমা। আর এই আলোচনায় এখন অংশগ্রহণ করছেন না, এখন অংশগ্রহণ করছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন অংশগ্রহণ করছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মানিত নেত্রী বিশিষ্ট রোটারিয়ান নাজমুন আসিফ মুন্নি। এখন নাজমুন আসিফ মুন্নি ম্যাডামকে সংক্ষিপ্ত ভাবে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। নাজমুন আসিফ মুন্নি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে জানাই এই আগস্টের কষ্ট বিদারক এবং রক্তঝরা দিন এবং রক্তিম শুভেচ্ছা। এবং যারা সবাই আছেন আমি সবাইকে ওইভাবে চিনি না আর কি, সবার নাম আমি ওইভাবে না বলে সবাইকে বলছি আসসালামু আলাইকুম। আগস্ট মাস আমাদের জন্য খুবই কষ্টদায়ক একটা দিন। 71 সাল, 75 সাল, 2004-এর 21শে আগস্ট সবগুলো একই সূত্রে গাঁথা। এবং আমার শ্বশুর ছিলেন জেলা আওয়ামী লীগের, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমাদের পুরো ফ্যামিলিটাই মুক্তিযোদ্ধা পরিবার, আমার চাচা শ্বশুর একজন। তো আমি 2004-এর এই ঘটনা যখন ঘটে তখন আমি সাতক্ষীরায় ছিলাম, তখন আমি মহিলা কলেজের ছাত্রী ছিলাম আর কি। তো বিষয়টা পত্রিকায় দেখা এবং টিভিতে দেখা, পত্রিকায় পড়া, এইগুলো তখন দেখেছি বা শুনেছি। তারপরে বিশেষ করে যেটা জানতে পেরেছি যখন আমার এইরকম একটা পরিবারের সঙ্গে আমি যুক্ত হয়েছি, যখন আমার এই পরিবারের বিয়ে হলো এবং রাজনৈতিক পরিবার, মুক্তিযুদ্ধ পরিবার, বা এই পরিবারে এসেই সবকিছু হচ্ছে বেশি জানা এবং শ্বশুরের কাছ থেকে বেশি শোনা আর কি। এবং 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু সপরিবার। 1971 সাল, 1975 সাল, আর হচ্ছে আপনার এই যে 15ই আগস্ট, 21শে আগস্ট, এগুলো সবই একই সূত্রেই গাঁথা। এবং সেদিন যে হামলাটা করা হয়েছিল বঙ্গবন্ধু এভিনিউতে, প্রায় 50,000 মানুষের একটা প্রোগ্রাম ছিল সেখানে, জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে সেখানে একটা প্রোগ্রাম ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা ট্রাকের উপরে ছিলেন। তিনি বক্তৃতা করার পরে তার হাতে একটা কাগজ ছিল, তখন তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যখন নিচে নামলো, ঠিক তখনই 13 থেকে 14টা গ্রেনেড ঝরঝর করে পড়লো এবং সমস্ত আকাশে বাতাসে রক্তাক্ত একটা পরিস্থিতি এবং লাশের গোবা কান্না।
এটা তো আমরা সবাই দেখি, টিভিতে আমরা সবাই দেখি। আগে যখন বোমা মেরে যখন মারতে পারেনি, তখন গাড়িতে একদম অঝরেই মানে বৃষ্টির মতো গুলি বর্ষণ করা হয়েছিল নেত্রীকে মারার জন্য। তখন যেভাবে তার দেহরক্ষী মাহবুব সাহেব মারা গিয়েছে এবং আমাদের 24 জন নেতা কর্মী ওই দিন মারা যায় এবং 500 শতাধিকের বেশি হচ্ছে তাদের পা হাত বিভিন্ন ভাবে তারা ইনজুরি হয়। সেই সময় আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক সাহেব, উনি ওই বিপদের ভিতরে বা ওই সময় যে নেতৃত্ব দিয়েছিলেন এবং ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলেন, ওখানে এমনই একটা ষড়যন্ত্র হয় যে যারা নিহত হয় বা যারা আহত হয়, আহতদেরও ট্রিটমেন্ট করার জন্য মেডিকেল হসপিটাল, ঢাকা মেডিকেল, পঙ্গু হসপিটালেও তাদেরকে করার ব্যবস্থা করা হয়নি, ট্রিটমেন্ট করতে দেওয়া হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানে তাদেরকে ট্রিটমেন্ট করা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে ট্রিটমেন্ট করার কোনো সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে বাঁচতে দেওয়া হবে না তাই। এবং শেখ হাসিনাকে ওই দিন আমাদের জনপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে মারার জন্য এই প্ল্যানটা ছিল, যে ওই দিনই তাকে একদম তার বাবার মতো, তার পরিবারের মতো তাকে মেরে ফেলবে, সেই উদ্দেশ্যেই 21শে আগস্ট গ্রেনেড হামলাটা হয়। তো আমাদের এই মাসটা খুবই মর্মান্তিক এবং খুব শোকের মাস বাঙালি জাতির জন্য, আমাদের প্রজন্মের জন্য। আমরা এমন একজন নেতাকে হারিয়েছি, হয়তো সে এখন হয়তো বেঁচে থাকতো কি থাকতো না 100 বছর বয়স, তবে আমরা অনেক কিছু পেতাম যেটা আমরা হারিয়েছি। এবং যিনি আছেন, বেঁচে আছেন, আমি তার সুস্বাস্থ্য কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি আমাদের বটগাছ, আমাদের আওয়ামী লীগের বটগাছ, আমাদের বাংলাদেশের বটগাছ, যার ছায় আমরা বেঁচে আছি। ওনার সুস্থতা কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং এই আগস্ট আমাদের জন্য খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক একটা মাস। আমরা বাঙালিরই সত্য, বারবারই মীর মোস্তাক রায় ফিরে আসছে আমাদের দেশে, এখনো মোস্তাক আছে, আমাদের মাঝে আছে, কোথাও না কোথাও আছে। এত আওয়ামী লীগ নেতা কর্মী তো আগে ছিল না। যখন 91-92 যখন রাজপথের সময় মিছিলে যেত 10 থেকে 12 জন ছিল, আমার শ্বশুরের কাছে ছিল। এখন এত আওয়ামী লীগের নেতা কর্মী, এর ভিতরে আসলে প্রকৃত নেতাকে, প্রকৃত দেশকে ভালোবাসে কে, দেশের মানুষকে ভালোবাসে কে, দেশের ভালোবাসে কে, এই নেতা কর্মীগুলো চেনা খুবই মুশকিল। কোথাও না কোথাও সব জায়গায় মোস্তাক আছে, মোস্তাকরা যায় আমাদের দেশে আছে। এবং আমি সবাই যেহেতু কথা বলবে, আমি আর বেশি কথা বলে বক্তব্য দীর্ঘায়ু করবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আমার বক্তব্য এই বলেই শেষ করছি। ধন্যবাদ নাজমুন আসিফ মল্লিক। আসলে নাজমুন আসিফ মল্লিক আপাতমস্তক একটা আওয়ামী পরিবারের মেয়ে, আওয়ামী পরিবারের পুত্রবধূ। উনি রাজনীতিকে কাছ থেকে দেখেছেন, রাজনীতির একটি শিক্ষা নিজেই সর্বান্তকরণে আলিঙ্গন করেছেন। ধন্যবাদ নিজের থেকে কিছু কথা বলার জন্য। এখন আজকের বিষয়বস্তু আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য বড় ট্রমা বা বড় ক্ষত। এ বিষয়ের সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক, সাবেক ছাত্র নেতা ইমদাদুল হক সোহাগ। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। শোকাবহ আগস্টের আজকের যে ওয়েবিনারের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ 15ই আগস্টের সেই ভয়াল কালো রাতে যারা নিহত হয়েছিলেন। পরবর্তীতে 3রা নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঘাতকরা জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। সেই জাতীয় চার নেতা সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, সেই শহীদ মুক্তিযোদ্ধা সহ
21শে আগস্টের যে ঘৃণিত গ্রেনেড হামলা দিবস, সেই গ্রেনেড হামলা দিবসে যারা নিহত হয়েছিল, পাশাপাশি যারা ওই হামলায় আহত হয়েছিল, সকলকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকে আসলে শোকাবহ আগস্ট উপলক্ষে এমন একটি বিষয়ের অবতারণা এখানে করা হয়েছে যে বিষয়টি আসলেই একটা প্রাসঙ্গিক একটি বিষয়। আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য একটি সবচেয়ে বড় ট্রমা। তো আমি আসলে ঘটনার ভিতরে ঢোকার আগে আমরা এখানে যে দুটি শব্দ, সেই দুটি শব্দের একটু বিশ্লেষণে আমরা যাব, যে আসলে ট্র্যাজেডি শব্দটি এবং হচ্ছে ট্রমা শব্দটি, এই দুটি শব্দের সাথে আমরা পরিচিত। তো এই দুটি শব্দের সাথে আসলে আমাদের যে আজকের যে প্রাসঙ্গিক বিষয়, এই প্রাসঙ্গিক বিষয়, আমাদের যে আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের প্রাসঙ্গিকতা কি, এই জায়গাটায় আমরা একটু আসলে আলোকপাত করার চেষ্টা করব। তো ট্র্যাজেডি যে শব্দটি, এই শব্দটি উৎপত্তি হয়, এটি হচ্ছে একটি গ্রিক শব্দ, এবং যে শব্দটির উৎপত্তি হয়েছিল খ্রিস্টপূর্ব ৩০০ বছর পূর্বে। অ্যারিস্টটল নাম আমরা শুনেছি। অ্যারিস্টটল তার হচ্ছে পোয়েটিক্স একটি গ্রন্থ ছিল। সেই পোয়েটিক্স গ্রন্থে অনেকগুলো চ্যাপ্টার ছিল, তার ভিতরে 5 নম্বর, 6 নম্বর, 12 নম্বর, 18 নম্বর এবং 24 নম্বর চ্যাপ্টারে তিনি এই শব্দটি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন, এবং সেখানে তিনি আসলে ট্র্যাজেডি শব্দটা আসলে নাটকের সাথে সম্পর্কিত একটি বিষয়, এবং সেখানে তিনি নাটকের দুইটি রীতির কথা বলেছিলেন। তার ভিতরে একটি ছিল ট্র্যাজেডি আর একটি ছিল কমেডি আর কি। তো এইখান থেকেই মূলত হচ্ছে ট্র্যাজেডি শব্দটির যে উৎপত্তি বা এটার পপুলারিটি কিন্তু সেখান থেকে হয়। যদি এই গ্রিক শব্দটি ত্রাগোদিয়া শব্দ থেকে এর উৎপত্তি হয়েছিল, যেটা আসলে আমরা যদি বাংলা প্রতিশব্দ করি তাহলে বাংলা প্রতিশব্দ আসবে হচ্ছে সাগ গীতে বা ছাগলের গান আসে। তো এটা বাংলা প্রতিশব্দ যদি আমরা যেটা যাই, সেটা হচ্ছে বিয়োগান্তক একটি রচনা বা বিয়োগান্তক একটা ঘটনা আর কি। তো সেখানে আসলে যে বিষয়টি এখানে এটার সাথে আমরা প্রাসঙ্গিক যদি আমরা করতে যাই, তাহলে দেখব যে এই ট্র্যাজেডি, যে কোনো একটি ট্র্যাজেডিক ঘটনা বা ট্র্যাজেডিক যে এখানে আমরা সাধারণত নাটকের সাথে সম্পর্কিত যেহেতু এই শব্দটি, সেই শব্দটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল এটা হচ্ছে ভীতি এবং করুণার উদ্বেগ করে দর্শক মনে করুণ রসের আনন্দ দান করা। এরপরে এই যে ট্র্যাজেডি নাটকগুলো, সেখানে যেটা হয় সেটা হচ্ছে নায়ক হবে সাধারণ থেকে অনেক ঊর্ধ্বের একজন মানুষ, এবং অসম্ভব কর্মতৎপরতা সত্ত্বেও ক্রমশ হেরে যাবে। তো এটির সাথে যদি আমরা আমাদের যে আজকের যে আলোচ্য বিষয় আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য সব থেকে একটি বড় ট্রামা, তো সেখানে যদি আমরা একটু ঘটনার সাথে একটু সম্পৃক্ত করি, তাহলে আমরা দেখব যে এই যে 15 আগস্টের যে ঘটনা, সেই ঘটনার যে মানে এই ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির যে মহানায়ক, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল। তো এই যে হত্যা, সেই হত্যার মূল টার্গেট পয়েন্ট ছিল আমাদের কিন্তু বাঙালি জাতির মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনের প্রায় 13টি বছর তিনি হচ্ছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকে আমাদের যে বাঙালি জাতির স্বাধীনতার জন্য তিনি সংগ্রাম করেছেন, এবং সেই অসম্ভব কর্মতৎপরতা সত্ত্বেও তিনি তার জীবনের শেষ দিকে এসে তার যে দ্বিতীয় বিপ্লবের যে দর্শন ছিল, অর্থাৎ আমরা 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণে তিনি বলেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো আমরা কিন্তু সেই স্বাধীনতার সংগ্রামে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সফল হয়েছিলাম, কিন্তু দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের পরে তিনি যে দ্বিতীয় বিপ্লবের ঘোষণা দিয়েছিলেন, সেই দ্বিতীয় বিপ্লব অর্থাৎ আমাদের যে সামাজিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি, এই মুক্তির যে যুদ্ধ তিনি ঘোষণা করেছিলেন, সেই যুদ্ধে কিন্তু আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কিন্তু আমরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারিনি। ঠিক আছে, তো এই জায়গা থেকে আসলে আমাদের যে আজকের আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়ের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির জায়গাটার একটা প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পাই। এরপরে আমরা আরেকটি শব্দ এখানে আমরা এখানে সংযুক্ত করা হয়েছে, সেটি হচ্ছে ট্রমা। এবং আমাদের বঙ্গবন্ধু খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সম্মানিত চেয়ারম্যান, উনি খুব সুন্দরভাবে এই বিষয়টি উল্লেখ করেছেন, এবং তিনি বলেছেন যে এই শব্দটি হচ্ছে একটি মেডিকেল টার্ম, এবং এখানে আসলে একটি মানসিক আঘাতকে বোঝানো হয়েছে, এবং এটা কোনো একটি ঘটনা যা একজন ব্যক্তির সামাজিক, মানসিক আবেগ, শারীরিক কার্যকারিতা এবং সুস্থতার উপর দীর্ঘস্থায়ী প্রতিকূল প্রভাব ফেলে, সেটি হচ্ছে ট্রমা। তো আগস্টের যে ট্রমা, সেই ট্রমা কিন্তু বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে আমরা বাঙালি জাতি কিন্তু ট্রমাটাইজড হয়ে গিয়েছিলাম, এবং সেই ট্রমা কিন্তু আমরা এখনো আমরা মাসুম একটু এই দাও থাকবো, চার্জারটা কানেক্ট করো।
তো আমরা সেই ট্রমাটাইজ আগস্ট আসলেই কিন্তু আমরা মানে সেই যে দুঃখ বেদনা, সেই বেদনায় আমরা জর্জরিত হই, এবং সেটা আমাদের বাঙালি জাতিকে, আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি এবং লালন করি, আমাদের কিন্তু এই আগস্টের ঘটনাটি আমাদেরকে ট্রমাটাইজ করে ফেলে। তো আসলে এখানে আমরা আজকে অনেক বিজ্ঞ আলোচক এখানে আছে, তো তারা তাদের জ্ঞানগর্ভ বক্তব্য এখানে উপস্থাপন করবে। আমি এখানে জাস্ট দুটি বিষয়ে এখানে আমি বলার চেষ্টা করব। একটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমরা যখন হিফাজতের উত্থান দেখেছিলাম, তো হিফাজতের এই মৌলবাদী জঙ্গিবাদী যে অপশক্তি, তারা তাদের যে ওই সময় কিন্তু বাঙালির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করি এবং হৃদয় লালন করি, তাদেরকে কনফিউজ করার জন্য তারা কিন্তু একটা বিষয়কে খুব সামনে নিয়ে এসেছিল, যে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, সপরিবারে হত্যা করার পর আজকে যে এত লক্ষ লক্ষ হাজারে হাজার কোটিতে কোটিতে মুজিব সৈনিক, তারা তখন কোথায় ছিল? জননেত্রী শেখ হাসিনা যে আফসোস করে একটি কথা বলে, সেই কথাটা বলার মাধ্যমে কিন্তু আমরা যারা আমাদের মুজিব আদর্শের সৈনিকদেরকে কিন্তু কনফিউজ করার চেষ্টা করেছিল। তো আমি সেখানে একটি বিষয়ের অবতারণা করব, যে বঙ্গবন্ধু যিনি হচ্ছে একটি আমরা ইতিহাসের যে জায়গাটায় আমরা যদি আলোচনা মানে দেখি, তাহলে আমরা দেখেছি যে বাঙালি জাতিকে মুক্ত করার জন্য যুগে যুগে অনেক নেতার আবির্ভাব হয়েছে। তারা জাতিকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র কাঠামোর জন্য তারা নেতৃত্ব দিয়েছে, কিন্তু কেউই সফল হয় নাই। আমরা দেখেছি বিপ্লবী নেতা সুভাষচন্দ্র বসু, তিনি বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা এনে দেবো। কিন্তু তার কথায় কিন্তু আমরা বাঙালি তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়ে কিন্তু রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু বাঙালি জাতির স্বাধীনতা এনে দিতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, তোমরা ঐক্যবদ্ধ হও, আমি তোমাদেরকে স্বাধীনতা এনে দেবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, যার বদৌলতে কিন্তু আমরা বাঙালি জাতি আমরা স্বাধীনতার একটি লাল সবুজের পতাকা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌম একটি ভূখণ্ড পেয়েছি। তো সেই জায়গা থেকে আমি যে জায়গাটির অবতারণা করতে চাই, যে মানুষটি এইভাবে করে একটি পরাধীন জাতিসত্তাকে একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছিল, এবং যে স্বাধীনতার জন্য 30 লক্ষ শহীদের রক্ত ঝরেছিল, যে স্বাধীনতার জন্য আমাদের 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছিল, সেই সদ্য স্বাধীন একটি রাষ্ট্রে জাতির পিতাকে এভাবে হত্যা করবে, এটা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বা তৎকালীন আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ, তারা কিন্তু কল্পনাও করতে পারেনি। এই কারণে তারা কিন্তু সেইভাবে তাদের প্রস্তুতি নিতে পারে নাই, যার কারণেই কিন্তু 15 আগস্টের মতো একটি ঘটনা ঘটেছে। কিন্তু 15 আগস্টের ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা মুজিব আদর্শের সৈনিকরা শিক্ষা গ্রহণ করেছি। সেই শিক্ষাটা হচ্ছে কি? সেই শিক্ষাটা হচ্ছে যে আমরা পিতা মুজিবকে কিন্তু আমরা রক্ষা করতে পারি নাই, সেটা ছিল আমাদের দুর্বলতা, সেটা ছিল আমাদের অসহায়ত্ব। কিন্তু বঙ্গবন্ধুর অবর্তমানে, বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে করে বঙ্গবন্ধুর দর্শনকে হৃদয় লালন করে বাংলাদেশের যে স্বাধীনতার মূল মন্ত্র, স্বাধীনতার যে দর্শন, সেই মুক্তিযুদ্ধের যে দর্শন, সেই দর্শনকে কেন্দ্র করে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই এগিয়ে নিয়ে যাওয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপর কিন্তু ঘাতকরা, স্বাধীনতার যে পরাজিত শক্তি, তারা কিন্তু বারবার তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। এই পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কিন্তু 19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। এই 19 বারই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা তারা কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছে। আমরা দেখেছি 1988 সালের চট্টগ্রামে যখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন পুলিশ বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধু কন্যা গাড়ি বহরে হামলা করেছিল, বঙ্গবন্ধু কন্যাকে লক্ষ্য করে যখন গুলি চালিয়েছিল, আমরা তখন দেখেছি যে মুজিব আদর্শের সৈনিকেরা তারা নিজের জীবনকে বিপন্ন করে তারা কিন্তু বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, বুলেটের সামনে বুক পেতে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছিল। এবং সেই যে হামলা, সেই হামলায় 34 জন মুজিব আদর্শের সৈনিক তারা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছিল, যে এই বঙ্গবন্ধুর দর্শনের যে বাংলাদেশ, মুক্তিযুদ্ধের দর্শনের যে বাংলাদেশ, সেই দর্শনের বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা যাতে নেতৃত্ব দিতে পারে, সেই পথকে সুগম করার জন্য তিনি মুজিব আদর্শের সৈনিকরা রক্ত দিয়েছিল। আমরা আজকে যদি 21শে আগস্টের কথা আমরা যদি বলি, 21শে আগস্টেও কিন্তু মূল টার্গেট ছিল আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
তো সেই 21 আগস্টের ঘটনা কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিভাবে মানব বর্ণ তৈরি করে, তারা নিজের জীবনকে বিপন্ন করে, নিজের জীবনকে তুচ্ছ করে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করেছিল। তো এই যে আমরা 75-এ বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারিনি, কিন্তু আমরা 21 আগস্টকে বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করতে পেরেছি, এবং সেখানে আমাদের 34 জন নেতাকর্মী তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে রক্ষা করেছে। তো আজকে আমাদেরকে 75-এর যে 15 আগস্টের যে খুনিরা, 75-এর 15 আগস্টের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের যে মূল নায়ক, অর্থাৎ এই ঘটনার যে মূল খলনায়ক ছিল খুনি জিয়াউর রহমান, যিনি 75-এর 15 আগস্টের মূল মাস্টার মাইন্ড। তো তিনি রাতের অন্ধকারে যে ঘটনাটি ঘটিয়েছিলেন, সেই ঘটনার যে অসমাপ্ত অধ্যায় ছিল, অর্থাৎ সেই ঘটনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রিহানা কিন্তু তারা বেঁচে গিয়েছিল, এবং বেঁচে যাওয়ার কারণেই কিন্তু সেই জিয়াউর রহমান যে বাংলাস্তানের অর্থাৎ পাকিস্তানি মোড়কে যে বাংলাদেশের কাঠামোকে তিনি তৈরি করতে চেয়েছিলেন, সেই জায়গায় আলটিমেটলি মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এবং সেই জায়গার থেকে সেই 15 আগস্টের যে অসমাপ্ত অধ্যায়, সেই অসমাপ্ত অধ্যায়ের সফল পরিসমাপ্তির জন্য কিন্তু আমরা দেখেছি যে 2004 সালে তখন খুনি জিয়ার পুত্র, অর্থাৎ খুনি জিয়ার যে রক্ত, সেই রক্ত যে শরীরে প্রবাহিত হয়েছিল, তারেক জিয়া কিন্তু সেই অসমাপ্ত নাটকের সকল পরিসমাপ্তির জন্য একটি পরিকল্পনা করেছিল, এবং সেই পরিকল্পনা কিন্তু এই মুজিবাদর্শের সৈনিকরাই কিন্তু ধূলিসাৎ করে দিয়েছিল বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে। এবং সেখানেও আমরা দেখেছি যে আফসার ভাই আজকে সেই 21 আগস্টের ঘটনার প্রত্যক্ষদর্শী একজন আছে, আমাদের নাজমুল হাসান নাজমুল ভাই, তিনি সেই ঘটনাগুলো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। তো আজকে আমরা আমাদের শক্তির জায়গা, আজকে আমাদের আগস্টের মাসে আমরা বলি যে আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করতে হবে। তো সেই শোককে শক্তিতে রূপান্তরিত করেই কিন্তু আমরা 19 বার, একবার নয়, 2 বার নয়, 3 বার না, আমরা 19 বার বঙ্গবন্ধু কন্যাকে আমরা রক্ষা করতে পেরেছি। যে ঘাতক স্বাধীনতা বিরোধী যে শক্তি, সেই শক্তির যে বুলেট শেখ হাসিনাকে তাক করে আছে, সেখানে কিন্তু আমরা 19 বার রক্ষা করতে পেরেছি। জানি না সামনে কি হবে, তবে আমাদেরকে সজাগ থাকতে হবে। কারণ হচ্ছে যে 15 আগস্টের যে সুপ্রিয় দর্শক মন্ডলী, ধন্যবাদ সোহাগ। আসলে সোহাগ অনেক ভালো ভালো কথা বলেছে। তো আমাদের 24 জন শহীদ হয়েছে 21 আগস্ট। আমরা সেদিন তাদের রক্ষা করতে পারিনি। আমি নিজেও বিভিন্ন হাসপাতালে ঘুরেছি, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল। সবাই বলতো যে দেশরত্ন শেখ হাসিনা নাকি নিজের ভ্যানিটি ব্যাগ থেকে বোমা নিয়ে নাকি সেই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরকম একটা ভর্ৎসনামূলক কথা সেই সময় যে এত কষ্ট লাগতো, টেবিলেও বসে থাকতে পারতাম না, জ্বালায় ছুটে বেড়াতাম এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল। অনেক রাত্রে সাধারণত আমাদের অন্যখানে যাওয়ার তেমন সুযোগ ছিল না পড়াশোনার চাপে, তবুও ওই কয়েকদিন প্রায় 25-26 দিন আমরা ঠিক মতো আইবি হোস্টেলে থাকতে পারিনি। নিজের মনের টানেই বিভিন্ন হাসপাতাল এখানে সেখানে ঘুরে বেড়েছে, যেখানে হতাহতদের কাছে। তো ধন্যবাদ সোহাগ। আমাদের 2 জন বিশিষ্ট স্যার আছেন আজকে, সবাই দেশ জাতি অপেক্ষা করছেন, উন্মুখ হয়ে আছেন যাদের কথা শুনে, যাদের আলোচনা শোনার জন্য। অনেকে এর মধ্যে আমার কাছে কয়েকজন টেলিফোনও করেছেন, স্যারদের দেখছি না কেন। আসলে স্যারেরা আছেন, মাউদ স্যার আছেন, লোকমান হাকিম স্যার আছেন। আমরা স্যারদের বক্তব্য শুনবো। এখন বক্তব্য রাখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় মধ্যহাত চত্বরের বিপ্লবী ছাত্র নেতা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বন্ধু, আমাদের শিক্ষক, আমাদের গর্ব, আমাদের মান, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক জয়নুল হক শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর তালুকদার মোহাম্মদ লোকমান হাকিম স্যার। এখন আলোচনায় অংশ নিচ্ছেন আমাদের প্রিয় ডক্টর লোকমান হাকিম স্যার। স্যার। আসসালামু আলাইকুম।
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। হ্যাঁ, উই আর ওকে স্যার, ক্যারি অন স্যার। ওকে। আসসালামু আলাইকুম। অগাস্ট ট্র্যাজেডি এবং ট্রমা এই শিরোনাম নির্ধারণে যে মুখ্য ভূমিকা রেখেছেন আমার পরম স্নেহভাজন প্রিয়ভাজন ছাত্র আফসার আলীকে, এরকম একটি শিরোনাম নির্ধারণের জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। ট্র্যাজেডি এবং ট্রমা অগাস্ট মাসে এ বিষয়ে দু চারটি কথা বলার আগে সর্বপ্রথমেই আমি শ্রদ্ধার সাথে বিনয় অবনত চিত্তে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা আত্মদান বা আত্মবলিয়ান হয়েছে, আত্মদান করেছেন তাদেরকে, এবং সাথে সাথে 2004 সালের 21শে অগাস্ট আমি শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা নিজের জীবনকে বাজি রেখে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আলোচনার প্রথম পর্বেই সংযুক্ত হওয়ার বিষয়ে ত্রুটি ঘটার কারণে এবং দেরি হওয়ার কারণে, এবং আরো মার্জনা চাই যে যারা এখানে উপস্থিত আছেন সবার নাম আমি হয়তো এই মুহূর্তে মেমোরিতে রাখতে পারিনি, সেই জন্য আমি মার্জনা চাচ্ছি আপনাদের কাছে। তবে না বললেই নয় যে আমার প্রিয়ভাজন স্নেহভাজন, আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, এখন হয়তো একটি বিশ্ববিদ্যালয়ে জননেত্রী শেখ হাসিনা মহামান্য রাষ্ট্রপতি আমাকে নিয়োগ দিয়েছেন, কিন্তু তার আগে আমি স্মরণ করতে চাই, বলতে চাই, স্মৃতিচারণ করতে চাই খুব স্বল্প সময়ের মধ্যেই ইমদাদুল হক সোহাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, আজকের সঞ্চালক, এক সময়ের তুখোর ছাত্র নেতা, বর্তমান জননেতা, আমার পরম স্নেহভাজন ছাত্র আফসার আলীর বিষয়ে যে একটু কথা বলেই আমি আমার বক্তব্য শুরু করব, এবং সময়ও বেশি নিব না, কারণ আরো বিজ্ঞ আলোচক আছেন ট্র্যাজেডি ট্রমার উপর বিশ্লেষণাত্মক বক্তব্য উপস্থাপন করবেন। ইমদাদুল হক সোহাগ ওরা যখন ছাত্র, আমি ওদের হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ওদের সাথে থেকে সার্বক্ষণিকভাবে সেই 96 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে থাকা সত্ত্বেও ছাত্রলীগের সহায়তা, পুলিশের সহায়তা নিয়ে বলা চলে 24 ঘন্টাই সাম্প্রদায়িক শক্তি এবং প্রতিক্রিয়ার শক্তি, এক কথায় বিএনপি জামাত জোটের বিরুদ্ধে ছাত্রদের মতো শিক্ষক হয়েও আমি আন্দোলন সংগ্রামে শরিক হয়েছি। তার প্রমাণ এখানে আফসার আলী, তার প্রমাণ এখানে ইমদাদুল হক সোহাগ। এবং এজন্য আমাকে তথাকথিত প্রগতিশীল যারা এখন অনেক উঁচু আসনে আসীন আছেন, তারাও আমাকে অনেক সময় ধিক্কার জানাতো, অনেক সময় উপহাস করতো যে আমি নাকি এখনো ছাত্র আছি। আমি খুব আনন্দ চিত্তে আপনাদের সামনে বলতে চাই যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ডক্টর শহীদ শামসুজ্জোহা স্যার সম্পর্কে আপনারা অনেকেই জানেন, সময় স্বল্পতার কারণে বলবো না। আমি খুব গর্ববোধ করি যে সেরকম একজন মানুষের নামে নামকৃত হলের ছাত্র হতে পেরে। আমি ছাত্র অবস্থায় সেই যখন ছাত্রলীগ খুঁজে পাওয়া যেত না, যখন আমরা মিছিল করতে
প্রস্তুতি নিতাম। টেন্টে হাতে গোনা যারা থাকতো তাদের মধ্যেই অধিকাংশ আস্তে আস্তে করে উঠে যেতেন, চলে যেতেন। ওই যে কয়জন থাকতেন তাদের নিয়েই মিছিল করতাম। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার স্লোগানের নেতৃত্ব বলা চলে সিংহভাগ সময়ই আমি দিতাম। এই কারণে আমি 92 সালে মাস্টার্স কমপ্লিট করার পরেও, এবং আমি আপনারা মার্জনা নিবেন, আমি আমার গ্রুপে 13তম বছরে এসে, অর্থাৎ 12 বছরের পর ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও আমি বিশ্ববিদ্যালয়ের দ্বারে দ্বারে, হ্যালো আফসার, শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো স্যার শোনা যাচ্ছে আফসার, স্যার, শোনা যাচ্ছে স্যার, বলেন আমি আপনি স্যার। আমি 92 সালে মাস্টার্স কমপ্লিট করার পরেও এবং আমার গ্রুপে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সত্ত্বেও 13তম বছরে, অর্থাৎ এর আগে 12 বছর কেউ ফার্স্ট ক্লাস পায়নি। সবাই জানতো যে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, এরকম একটি স্লোগান ছিল আমার বন্ধুদের মাঝে প্রচারিত ছিল। লতাপতা জানতো বিশ্ববিদ্যালয়ের যে এবার লোকমান হাকিম লেলিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কিন্তু আমি অত্যন্ত মানে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে বলতে চাই যে আমি ছাত্রলীগ করতাম বিদায়, ছাত্রলীগের ভালোবাসতাম বিদায়, বঙ্গবন্ধুর আদর্শকে প্রকাশ্যে সাম্প্রদায়িক জোটের বিরুদ্ধে আমি উপস্থাপন করতাম বিদায় আমার ডিপার্টমেন্টে, বিভাগে, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগই নীতি নির্ধারকরা আমাকে চিনতেন, জানতেন। যার কারণে আমি দুবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাত বিএনপি জামাত জোট সরকার আমলে ইন্টারভিউ দিয়েও আমাকে তারা যোগ্য মনে করেননি। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 3বারের বার আমি শিক্ষক হতে পেরেছি। এর আগে 2বার আমি ইন্টারভিউ দিয়েছি। 93-এর প্রথম দিকে দিয়েছি, 95-এর প্রথম দিকে দিয়েছি, কিন্তু আমাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য মনে করেনি। আপনারা মনে করবেন না, আমার যে দুঃখের যে কিছু কথা আজকে আমার প্রিয়ভাজন ছাত্র আফসার আলীর মাধ্যমে বলতে পারছি, যে সুযোগ আপনারা দিয়েছেন, আমি সাধুবাদ জানাই। আমাকে যোগ্য মনে করেনি। কিন্তু কিন্তু এর মধ্যে আমি বিসিএস কমপ্লিট করে 15তম বিসিএস কমপ্লিট করে আমি 4র্থ স্থান অধিকার করে আমি নীলফামারী সরকারি কলেজে যোগদান করি। আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, অর্থাৎ জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পরে আমি আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ঢোকার সুযোগ পাই। আমার সৌভাগ্য যে আমি এখন এরকমই একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আমি নিয়োগ পেয়েছি। মাননীয় শিক্ষা উপমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মহামান্য রাষ্ট্রপতিকে আমি আমার স্নেহভাজন ছাত্র আফসার আলীর মাধ্যমে আমি কৃতজ্ঞতার সাথে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আমার এই দুঃখমূলক কথার সাথে সংযুক্ত করতে চাই আমার পরম স্নেহভাজন ছাত্র আফসার আলী বিষয়ে। আমি আফসার আলী যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ের আমি শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছি এবং গর্ববোধ করছি। এবং আফসার আলীর যে চরম, যে বিএনপি জামাত জোট সরকারের আমলে চরম দুর্দিনের মধ্যে, অসহায়তার মধ্যে যে জীবন মানে বাজি রেখে রাজনীতি করে আজকে যে আমাদের সামনে উপস্থিত হতে পেরেছে, এজন্য আমি আফসার আলীর হয়ে মহান রব্বুল আলমিনের কাছে আমি কৃতজ্ঞতা শুকরানা প্রকাশ করছি। এবং আফসার আলীও আমার মতোই ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহুবার শিক্ষক পদে নিয়োগ পাওয়ার জন্য ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হওয়া সত্ত্বেও তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগ্য মনে করেন। যদি কথাটি ঘুরিয়ে বলি, যে তারা নেয়নি। তো আমি এ বিষয়ে আর কথা বলবো না। আপনাদের এই সুযোগ পেয়েছি বিদায় আমি আমার কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। মূল কথায় ফিরে আসব। মূল কথায় আমি বলতে বেশি সময় নিব না, এ কারণেই আমার আগের যে সম্মানিত বক্তাগণ যে বক্তব্য উপস্থাপন করেছেন অগাস্ট ট্র্যাজেডি ড্রামার উপর, তার উপরে আমার আর নতুন করে কিছু বলার নাই। আমি খুব আনন্দ বোধ করছি। আমি
খুব গর্ববোধ করছি যে আমার ছাত্র ইমদাদুল হক সোহাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্লেষণাত্মক যে বক্তব্য উপস্থাপন করেছেন, এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসাদুজ্জামান মানিক যে বিশ্লেষণাত্মক বক্তব্য দিয়েছেন, এবং ঘটনার সাক্ষী নাজিম ভাই যেভাবে তার অভিজ্ঞতা উপস্থাপন করেছেন, আমি সত্যি অভিভূত, আনন্দিত, এবং যাদের নাম এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, আমি তাদের বক্তব্য শুনেছি, আমি খুব আনন্দ বোধ করছি। আমি শুধু এটুকুই বলবো যে আমি ইতিহাসের দিকে না যেয়ে চক্রান্ত, ষড়যন্ত্র কোনো কালেই থেমেছিল না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1942 সালে ইসলামিয়া কলেজ থেকে তার ছাত্র জীবনের রাজনীতি 47 সাল থেকে প্রতিষ্ঠিত, তারপরে তার 54, 52, 54 এবং 66, 69, 70, 71-এর বক্তব্যে আমরা এগুলা সবই পেয়েছি। এবং 72 সালে সরকার গঠন করার পরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছেন, এই বক্তব্যগুলো যদি আমরা সংকলিত করে যদি আমরা পড়ি বা দেখি, সমাজ এবং রাষ্ট্রের এমন কোনো দিক নাই, ইভেন ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে মানুষের উন্নতি কিভাবে সাধিত হবে এবং দুর্নীতিমুক্ত সমাজ বা রাষ্ট্র গড়ে তোলার জন্য গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারীদেরকে উদ্দেশ্য করে, রাজনীতিবিদদের উদ্দেশ্য করে, তার সহকর্মীদের উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের পুনরাবৃত্তি করার মতো মেধাও আমার নেই, এবং আমি সেই ধৃষ্টতাও দেখাবো না। তবে যতটুকু অনুধাবন করতে পারি যে ষড়যন্ত্র শেষ হয়নি, তার প্রমাণ 75-এর 15ই আগস্ট তারা যে সৃষ্টি করেছে, তারই ধারাবাহিকতায় তারা অগাস্ট বেছে নিয়েছিল 2004 সালের 21শে অগাস্ট, এবং অগাস্টকেই তারা বারবার বেছে নেয়। 2007 সালেও তারা সেই 20 অগাস্টই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক এবং স্নেহভাজন ছাত্রদের উপরই কিন্তু তারা আক্রমণ করেছিলেন। এই অগাস্ট মাসকেই তারা বেছে নেয়। আমার এখন যে ধারণা, তারা শুধু অগাস্ট না, যে কোনো সময়ই যে কোনো ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটানোর চেষ্টা তারা অব্যাহত রেখেছে। তার প্রমাণ আমরা কিছুদিন আগে হেফাজতের যে তাণ্ডব, আমরা সেই তাণ্ডব দেখেছি, এবং অসত্য, অবান্তর এবং যা কখনই মানুষ কল্পনায় আনতে পারে না এরকম বক্তব্য তারা উপস্থাপন করে। তার প্রমাণ 96 সালেও দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে আজান হবে না, মন্দিরে উলুধ্বনি বাজবে, এ কথাও এদেশের মানুষ বিশ্বাস করে, এবং এবং সেই অপবাদ তারা দেয়। তা আমরা শুধু এইটুকুই বলবো, আমি আমার প্রিয়ভাজন আফসার আলীর মাধ্যমে সরকার বাহাদুরের কাছে উপস্থাপন করতে চাই যে আমরা আর এই 19 বার, এর পরে আর যেন আমাদের বলতে না হয় যে 20 বার জননেত্রী শেখ হাসিনাকে মহান রাব্বুল আলামিন এবং তার নেতাকর্মীরা মানব প্রাচীর তৈরি করে রক্ষা করেছে। আমরা 20তম বারে আর যেতে চাই না। এই 20তম বারে যাওয়ার আগেই যে ষড়যন্ত্রের যে জাল যে নির্মিত হয়েছে এবং এটা চিহ্নিত হয়েছে, এদেরকে বিচারের কাঠগড়ায় আনা উচিত খুব, এবং এই কাঠগড়ায় আনার জন্য এবং তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তড়িঘড়ি কোনো বিষয় প্রয়োজন নাই। যে অভিযান চলছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, সেই অভিযান অব্যাহত থাকবে, এবং অগাস্ট ট্র্যাজেডি 75 সালের 15ই আগস্টের যে এখনো খুনিরা পালিয়ে বেড়াচ্ছেন, দেশের বাইরে আছেন, আমি আমার পরম স্নেহভাজন আফসারের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরের কাছে আমি আপিল করতে চাই, আমি নিবেদন করতে চাই, তাদেরকে এই বাংলার মাটিতে এনে, মুজিবের মাটিতে এনে, মুজিব আদর্শের ভক্তদের মাটিতে এনে বিচার করা হোক। এবং 21 অগাস্ট ট্র্যাজেডি যে সৃষ্টি করছে যারা কুশীলব, এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমাদের সামনে উপস্থাপিত যে কারা এটা করতে চেয়েছিলেন। বেগম খালেদা জিয়া যতটা না করতে চেয়েছিলেন, তার চেয়েও আমার ব্যক্তিগত ধারণা, এবং আপনারা মনে হয় একমত পোষণ করবেন যে জিয়া পুত্র, যেটা আমার স্নেহভাজন ছাত্র সোহাগ উচ্চারণ করেছেন, জিয়া পুত্রই এর মেন কুশীলব, এবং তার
এবং এবং তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপশিক্ষামন্ত্রী আব্দুল সালাম পিন্টু, এদের মাধ্যমেই তিনি সরাসরি যুক্ত থেকে এই 2004 সালের 21শে আগস্টের মতো একটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন। খুব আনন্দের সাথে, আবেগের সাথে আমি বলতে চাই যে বিচার কার্য নতুন করে শুরু হয়েছে, ডেথ রেফারেন্স ফাইল রেডি হয়েছে। আমরা আশা করব যে এই 15 আগস্ট এবং 21শে আগস্ট, এই 2 আগস্টে কুশীলবদেরকে, শুধু কুশীলব না, পিছনে যারা ষড়যন্ত্র করছেন তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হোক। আমি এই দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার। যতবার আমরা স্যারের কথা শুনি, স্যারের সঙ্গে স্পর্শে যায়, স্যারের প্রতি শ্রদ্ধাটা আরো অধিক গুণে বেড়ে যায়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষার পর যখন আমি চলে আসি, ছিলাম জহুলা হলে, স্যার আমাকে দেখার জন্য, আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মীর কি অবস্থায় আছে স্যার নিজে দেখার জন্য স্যার জহুলা হলে 214 নম্বর রুমে গিয়েছিলেন। তোমার সেই কথা মনে আছে না? আর স্যার সবসময় ছাত্রপ্রিয় একজন শিক্ষক ছিলেন। স্যার যেন মনে হয় ছাত্রদের বন্ধু ক্যাম্পাসে। উনি ছাত্রদের সাথে, একজন শিক্ষকের দূরত্ব স্যারের কোনো সময় ছিল না। স্যারও যেন একজন ছাত্র, এবং ছাত্র স্যারকে নিয়ে খুব বেশি মেতে থাকতেন। এটা আমরা দেখছি। আমরাও স্যারকে মানে সরাসরি না পেলেও যেভাবে পেয়েছি, স্যারের প্রতি শ্রদ্ধাভাবটা আমাদের অনেক বেশি বেড়ে গিয়েছে। আর স্যার যে কথাটা একটু বললেন, স্যার আমি ছাত্রলীগের একজন কর্মী ছিলাম, এবং ওই বিশ্ববিদ্যালয়ে যারা অনেক শিক্ষক আছেন, সেই শিক্ষকরা আমার চ্যালেঞ্জ কোচিং এর ছাত্রও ছিলেন। দুইবার ভাইবা দিয়েছি, সেই কষ্ট আমার নেই। বুঝেছিলাম হয়তো যোগ্যতার মাপকাঠিতে আমি যোগ্য নাও হতে পারি, কিন্তু কষ্টটা আমি এতদিন পরে পেয়েছি যখন আমি দেখেছি অনার্স পরীক্ষায় অবৈধ ফার্স্ট ক্লাসধারী, যে সেকেন্ড ক্লাস নাম্বার পেয়ে অবৈধভাবে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট ধারণ করেছে এবং ট্রেজারার পদ দখল করেছে, তাকে নিয়ে কতিপয় সাবেক ছাত্র নেতা মাত্র কয়েকদিনের ব্যবধানে টুঙ্গি পড়ায় চলে গেছেন এবং তাদের নিয়ে আনন্দ উল্লাস করেছে একজন হাইব্রিডকে নিয়ে। আর আমি ছাত্রলীগের একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলাম। আমাকে যখন 2বার নেননি, তাদের ভাব লেশহীন মনে হয়েছিল আমার সাবেক এবং বর্তমান অনেক নেতাদের, আমার পূর্বসূরি এবং তারপরে আমার অনুসারী অনেকেও। এটাই, এই যে দুঃখ, সেই দুঃখটা আমার সারা জীবন থেকে যাবে। ইসলামী বিষয়ে যোগ দিতে পারি নাই, এ দুঃখটার চেয়ে বেশি দুঃখ হচ্ছে ছাত্র দলকে নিয়ে তারা কেন এত আনন্দ করে, এবং আমরা যখন না হয় তখন তারা কেন ভাবলেশীন থাকে। তো যাক স্যার, এই কথায় উল্টো কথা এসে যাবে, জানি না, তবু আপনার কাছে এতটুকুই আমরা কৃতজ্ঞতা। সেই সময় আপনি শিক্ষক হয়েও ছাত্রলীগ তৈরির কারখানা চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়েছিলেন, সে কথাটা আমাদের মনে আছে। তো স্যারকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য। আর এই কথা আরেকবার বলি, স্যার আসলেই স্যার, যে উনি যেভাবে হোক একজন ছাত্রের যেন তার প্রতি শ্রদ্ধাবোধ কিভাবে যেন এসে যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রের শ্রদ্ধাবোধ এভাবে এসে গেছে। ধন্যবাদ স্যার। তো এখন আমাদের আলোচনার শেষ পর্যায়ে, এবং অন্যরা ইচ্ছা করলে সামান্য সুযোগ পাবেন। আমাদের আজকের আর একজন আকর্ষণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের সাবেক ভাইস চ্যান্সেলর, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যার এখন আজকের বিষয় আগস্ট ট্রাজেডি জাতির জন্য বড় ট্রমা, এই বিষয়ের উপর আলোকপাত করবেন। আজকে এই আলোচনা সভার সবাই স্যারকে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য রাখবেন প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান স্যার। স্যার। আসসালামু আলাইকুম। আগস্ট ট্র্যাজেডি জাতির জন্য একটি ট্রমা।
এই শীর্ষক যে আলোচনা সভা, এই আলোচনা সভার ট্র্যাজেডি এবং ট্রমা এ নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে, আমি ওই দিকে আর যেতে চাই না। আমরা কিছুক্ষণ আগেই যে বক্তব্য শুনেছি আমাদের নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর লোকমান হাকিম সাহেবের কাছ থেকে, আমরা বক্তব্য শুনেছি প্রফেসর ডক্টর আসাদুজ্জামান, জনাব নাজমুদ্দিন। এখানে আমরা আরও বক্তব্য আমরা আরও শুনেছি ইমদাদুল হক, গোপালগঞ্জ। আমরা আরও হয়তো বক্তব্য আগেই শুনতে পারতাম। আমাদের দুইজন নারী নেত্রী রয়েছে এখানে, একজন সাংস্কৃতিক সংগঠক শামীমা পারভিন রত্না এবং আর একজন নারী নেত্রী সংগঠক আওয়ামী পরিবারের তিনি নাজমুন আসিফ। তো আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দুইবার আসলে বক্তব্য শুরু করেছিলাম, যে শেষ করতে পারিনি। তারপরেও যে মানুষটি না হলে আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না, তার নামে শুধু একবার বা দুবার বা চারবার না, শতবার বিনম্র শ্রদ্ধা এবং তার মাগফিরাত কামনা করা যায়। তাই আমি আবার আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি তার যৌবন, কিশোর এবং যখন কর্মক্ষম বেশি যখন জাতিকে দেওয়ার সময়, সেই সময় পর্যন্ত তিনি জেল খেটেছেন। তিনি 13 থেকে 14 বছর জেল খেটেছেন 34 বছরের জীবনে। বাকি জীবনটা তো তিনি কাটিয়েছেন আমাদের এই স্বাধীনতা সংগ্রাম। আমরা অনেকেই হয়তো মনে করি যে 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটি ঠিক না। আসলে এই 9 মাসের মুক্তিযুদ্ধে দেশ কখনো স্বাধীন হয় না, হয়নি কোথাও, বাংলাদেশও হয়নি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন কলকাতা থেকে যে এই যে ভারত বিভাজন হয়ে গেল, পাকিস্তান এবং ভারত, তিনি তখনই এসে বাংলাদেশে এসে 1947 সালে বলেছিলেন যে এটা স্বাধীনতা নয়, আমরা আবার আরেকজনের গোলাম হয়ে গেলাম, পাকিস্তানের গোলাম হয়ে গেলাম। আমরা পূর্ব পাকিস্তান থাকতে চাই না, আমরা পূর্ব বাংলা হতে চাই। এবং তিনি শুধু এটা বাংলাদেশে মাটিতে বসেই তখন বলেননি, তিনি পশ্চিম পাকিস্তানের লাহোরের যে সম্মেলন হয়েছিল সেখানেও তিনি জোর গলায়, যুক্তফ্রন্টের তিনি যখন মন্ত্রী, সেখানে তিনি জোর গলায় বলেছিলেন যে আমি পূর্ব বাঙালি, আমি বাংলাদেশের মানুষ, আমি পাকিস্তানি না। এই যে সাহস নিয়ে তিনি বলেছিলেন, তারপর উনি এসে বাংলাদেশের সংগ্রাম আমরা দেখেছি। 52 ভাষা আন্দোলন আমরা দেখেছি, 62-66 আন্দোলন, 66 6 দফা আমরা দেখেছি, 69 গণ অভ্যুত্থান আমরা দেখেছি, 70 নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি সমগ্র বাঙালিকে সংঘবদ্ধ করেছিলেন এবং উজ্জীবিত করেছিলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য। সরাসরি না বললেও তিনি ম্যান্ডেট নিয়েছিলেন 1970 সালে, যে 1970 সালে নির্বাচনে তার কথাই ছিল যে একটি স্বাধীন, একটা অসাম্প্রদায়িক দেশ হবে, এই ধরনের একটি স্বাধিকার, একটা স্বাধীন সার্বভৌম দেশ হবে, এরকমের
ম্যান্ডেট নিয়ে তিনি নির্বাচনে লেগেছিলেন আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে। এবং আপনারা জানেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় তিনি জয়ী হয়েছিলেন। এবং এই যে জয়ী হওয়া, এটাই তাকে ম্যান্ডেট দিয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশ যে যারাই থাকুক না কেন, মুসলমান, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, সবাই চায় একটি স্বতন্ত্র সার্বভৌম একটি দেশ। এবং সেটা নিয়েই বঙ্গবন্ধু আসলে এই এই যে ৭১-এর তিনি যে ৭ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন, সেই ৭ই মার্চের একটি ভাষণটি ইউনেস্কোতে ঐতিহাসিক, বিশ্বের ঐতিহাসিক একটি ভাষণ হিসেবে পরিগণিত হয়েছিল। সেই মানুষটির জন্যে আমি আজকে তিনি এই আগস্ট, শোকাবহ আগস্ট মাসেই ১৯৭৫ সালের 15ই আগস্ট তিনি সপরিবারে আমাদের মাতা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ, যদি আমাদের নেতা বর্তমান নেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা ওই সময় থাকতেন, তাহলে তারাও ওই দিনই চলে যেতেন। এবং তাহলে আর এই আমরা পরবর্তীতে 2004 সালে যে 21শে আগস্ট, এই আগস্ট হয়তো আর সৃষ্টি হতো না, এই ট্রমা আমাদের আর হতো না। কিন্তু আমাদের সৌভাগ্যের বিষয়, আমরা যারা বাংলাদেশের নাগরিক, যারা বাঙালি, যারা বঙ্গবন্ধুর আদর্শের মানুষ, যারা বঙ্গবন্ধুর দর্শন ধারণ করি, যারা বঙ্গবন্ধুর চেতনাকে আমরা বুকে ধরে রাখি, যারা বঙ্গবন্ধুর আদর্শ আমরা সারা জীবন এবং যে কোনো পর্যায়ে আমরা দৃঢ় কণ্ঠে বলি, সেই বঙ্গবন্ধুর পুরো পরিবার, বঙ্গমাতা সহ সপরিবারে যারা নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের আমরা মাগফিরাত কামনা করি। এবং যারা জেলখানায়, তার পরপরই এটি একটি জঘন্য একটি ঘটনা, জেলখানায় 4 জন আমাদের নেতা তারা মারা গিয়েছেন, তাদেরকেও খুনিরা খুন করেছে, যেটা সেটাও শহীদ, তাদেরও যেন শহীদের শাহাদতের যে মর্যাদা দেওয়া হয়। এবং এরপরে 30 লক্ষ মা বোন, 30 লক্ষ মুক্তিযোদ্ধা সহ অন্যান্য 2.5 লক্ষ মা বোন যারা ইজ্জত, মান, সম্মান, সম্ভ্রম হারিয়ে আমরা এই তার বিনিময়ে আমরা এই বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের সবার জন্য আজকে নতুন করে আমি আবার মাগফিরাত, তার প্রতিদিনই আমি নামাজে এটা বলি, কিন্তু আজকে এই বক্তব্যের সময়ও আমি আমার দৃঢ় কণ্ঠে আল্লাহর কাছে, রাব্বুল আলামিনের কাছে চাইতেছি যে তারা যেন সবাই শাহাদত এর মর্যাদায় জান্নাতুল ফেরদাউসে তারা যেন স্থান পায়। আমি শুধু বলতে চাই যে আমরা যে 21 এবং 2004 সালের 21 আজকে 17তম বার্ষিকী, 21-এ গ্রেনেড হামলার 17তম বার্ষিকী চলছে। আমাদের আজকে 17 বৎসরেও আমরা কিন্তু এই 21শে আগস্টে 2004 সালে 21শে আগস্টের বিচার আমরা এখনো পাইনি। যদিও বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে, কিন্তু সেই রায়ের কার্যকারিতা আমরা এখনো দেখিনি। তবে আমি আজকে অত্যন্ত আশাপ্রদ, আমি অত্যন্ত আজকে দৃঢ়ভাবে বিশ্বাস করছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেন সেটা তিনি করেন। তিনি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করতে চেয়েছিলেন এবং নির্ধারিত তারিখের আগেই তিনি সেটা করেছেন। আজকে তিনি বলেছেন যে আমরা অতি সত্বর এই যেটা 2018 সালের যে রায় হয়েছে, যে 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের এই জিনিসটা যদিও তারা এই আমাদের বিএনপি জামাত দোসর তারা আসলে এই আপিল করেছিল, যার জন্যে সেই তাদের আপিলের কারণে এই তাদের রায়টি কার্যকর হয় নাই। কিন্তু এখন বর্তমানে এটিকে কার্যকরী করার জন্যে আদালত, এটা আমাদের বঙ্গবন্ধু কন্যা
বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হয়নি, এটি আদালত, সরকার, সুপ্রিম কোর্ট অলরেডি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেছেন এবং এর জন্য আইনজীবী, বিরোধী দল এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীও তারা নিয়োগ করেছেন। সুতরাং আমরা আশা করতে পারি আগামী কিছুদিনের মধ্যেই আমরা এই যে খুনি, যারা খুনি হিসেবে চিহ্নিত হয়েছে, সেই খুনিদেরকে আমরা তাদের খুনি, তাদের হত্যা, তাদের আমরা বিচার, মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই, দেখব। একজন তো মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে গেছে অন্য একটি ঘটনায়। আপনারা জানেন যে এই যে একটি ঘটনা, আমরা 2004 সালের আমরা 17ই মে মাসে আমাদের বাংলাদেশেরই একজন যার যিনি বন্ড হয়েছিলেন বাংলাদেশে, পরবর্তীতে লন্ডনে, তিনি ইংল্যান্ডে, ইউকেতে তার সিটিজেনশিপ পান এবং সেখান থেকে তিনি এই 2004 সালে আমাদের এখানে আনোয়ার চৌধুরী তিনি এখানে রাষ্ট্রদূত হয়ে আসেন এবং তিনি তার পিতৃ স্থান, যিনি ওই এলাকায় তার পূর্বপুরুষরা হজরত শাহজালাল মাজারে সিলেটে তিনি গিয়েছিলেন এবং সেখানে এই হুজির যে প্রধান এই মুফতি হান্নান, সেখানে তার নেতৃত্বে আনোয়ার চৌধুরীকে মারার জন্যে বোমা নিক্ষেপ করা হয়েছিল এবং অল্পের জন্য তিনি বেঁচে গেছেন। আর সেই মামলায় তাদের সেই একজনের, মুফতি হান্নানের মৃত্যুদণ্ড কার্যকরী হয়েছে এবং বঙ্গবন্ধু কন্যার, অর্থাৎ আমাদের 21-এর যে ঘটনা, এই 21-এর ঘটনার তিনিও একজন মৃত্যুদণ্ডের রায়প্রাপ্ত একজন ছিলেন, হামলাকারী ছিলেন। তো যাই হোক, আমরা 21-এর এই যে আমরা যেটা বলছি যে 21শে আগস্ট যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ওই সময়ে 15ই আগস্টে বাংলাদেশে থাকতেন, তাহলে হয়তো বা 21শে আগস্টের আর প্রয়োজন হতো না তাদের জন্য। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন রেহানা ওই সময় তারা বিদেশে গিয়েছিল। এটাও একটি আল্লাহরই একটা কুদরত, আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কিছুই হয় না এবং সেজন্যই তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। এবং কিন্তু তিনি অনেক কষ্টে, আপনারা হয়তো জানেন যে 1981 সালে তিনি বাংলাদেশে আসেন, কিন্তু তার আগেও আমাদের আওয়ামী লীগের অনেকেই তাকে বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন, তিনিও আসার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু তদানীন্তন এই বিএনপি, জামাত এবং তাদের দোসর, তাদের জোট এই তারা তাকে আসতে দেয় নাই। কিন্তু এরপরেও 1981 সালে তিনি বাংলাদেশে আসেন এবং আওয়ামী লীগের একেবারে সবার আনএনিমাসলি তাকে আমাদের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করেন এবং তিনি আওয়ামী লীগের হাল ধরেন আর আওয়ামী লীগকে তিনি সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আর তারই এতে 1991 সালে তারা এই যে আমাদের এই একটি যৌথ একটা সরকার গঠিত হয়। এর পরবর্তীতে তার কর্মকাণ্ড এবং তার যে বিচক্ষণতা, বুদ্ধি, এগুলোর দ্বারা 1996 সালে তিনি আবার নতুনভাবে তিনি সরকার গঠন করেন, সপ্তম জাতীয় সংসদ তিনি গঠন করেন এবং তিনি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। এর মধ্যেই দেখেছেন আপনারা 1996 থেকে 2000 এই মধ্যেই বাংলাদেশ কিন্তু অনেক কিছুতেই হয়ে গিয়েছিল। আপনার স্বয়ং সম্পূর্ণতা, খাদ্যে যেটা সেরেস উপাধি তিনি লাভ করেন, যে খাদ্য উৎপাদনে, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা লাভ করার জন্য, অর্জন করার জন্য সেরেস উপাধি তাকে দেয়া হয়েছিল। এরপরে 2001 সালের যে নির্বাচন হলো, সেটি একটি কারচুপির নির্বাচন। সেই কারচুপির নির্বাচনের মাধ্যমে আবার সেই বিএনপি এবং জামাত জোট, এই 4 জোট তারা আবার ক্ষমতায় আসে এবং তারা তাদের এই কর্মকাণ্ড চালাতে থাকে এবং এভাবেই তারা
এই যে আপনারা যেটা দেখছেন যে এই 21শে আগস্ট যেটা ঘটনা ঘটেছে 2004 সালে, এই 2004 থেকে এই 2007 পর্যন্ত যদি আমরা দেখি, আপনারা তাদের যে কর্মকাণ্ডগুলি এটিকে ঘিরে আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন, বা ওই সময়ে আরও আপনারা ভালো জানেন যে তারা উপস্থিত করেছিল একটি গল্প নাটক, যেটা বলা হয় জর্জ মিয়ার নাটক। এই জর্জ মিয়ার নাটকের মাধ্যমে তারা প্রমাণ করতে চেয়েছিল যে এটি একটি মিথ্যা ঘটনা। এটা এই জর্জ মিয়া, সে হলো আওয়ামী লীগের লোক এবং সেই এই ঘটনাটি ঘটেছে। এবং জর্জ মিয়া নোয়াখালী সোনাদিয়া নামের একটি গ্রামের একটা সে মানুষ, এবং সেখানে সে ওই দিন সে ঢাকায় ছিল না, সে ওই দিন ছিল সোনাদিয়াতে একটি চায়ের দোকানে চা খাচ্ছিল। সেই সময় তারা খবর পায় এইরকম একটি ঘটনা ঘটছে, এবং সেখানে পরে কয়েকদিন পরে 2-3-4 দিন পরে 22শে আগস্ট ঢাকা থেকে সিআইডির কিছু লোক এবং কিছু এই বিএনপি লুৎফুজ্জামান বাবরের প্রেরিত কিছু লোক, তারা যে সেখানে সোনাদিয়াতে থেকে এই আপনার জর্জ মিয়াকে আটক করে, গ্রেপ্তার করে, এবং সেখানে তারা এই সোনাদিয়া থানায় নিয়ে তাকে গ্রেপ্তার করে, তাকে সেখানে তাকে মামলার আসামি হিসেবে তাকে ঢাকায় নিয়ে আসে। যদিও সে বারবার বলেছে আমি তো এই কিছুই জানি না, আমি সামান্য একজন, সে এই পোস্টার এবং এই সিডি বিক্রি করতো, আমি তো এখানে, আমরা এই দিন মাত্র আমরা সবাই চা খাচ্ছিলাম, আপনি এখানে আপনারা সবাইকে জিজ্ঞেস করেন, কিন্তু ওরা কোনো কিছুই মানেনি। ওরা জর্জ মিয়াকে ঢাকায় নিয়ে এসে নির্যাতন করে, কয়েকদিন নির্যাতন করার পরে তাকে দিয়ে স্বীকারোক্তি করাইছে যে হ্যাঁ এই কাণ্ডটি সেই করাইছে। এবং সেইভাবেই এই লুৎফুজ্জামান বাবর সে করায়, স্বীকারোক্তিমূলক একটি বক্তব্য দেওয়া হয় তাকে দিয়ে, এবং বলে যে এই যে আওয়ামী লীগ বা এরা যে বলছে এই করা হয়েছে, 21শে গ্রেনেড হামলা বিএনপি জামাত জোট করেছে, এটা ঠিক না, এটা ও নিজে স্বীকার করছে। এই বলেই আমাদের এই 22শে আগস্টে আমাদের আব্দুল জলিল এবং আমাদের সাবের হোসেন চৌধুরী সাহেব মতিঝিল থানায় যে মামলা করতে গিয়েছিল, সেই মামলা তারা নেয় নাই। এরপরেও যে মামলা হয়েছিল সেই মামলাটিকেও আবার তারা উইথড্র করে নেয়, বাতিল করে নেয় এই জর্জ মিয়ার এই নাটক, এই গল্প দিয়ে। এরপরেও কিন্তু আসলে তখন তদানীন্তন যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, এই তত্ত্বাবধায়ক সরকার আবার এটিকে গ্রহণ করে, এই টেক আপ করে। তারা বলে তারা আবার নতুনভাবে এর জন্যে একটি কমিশন গঠন করে তারা এই গ্রেনেড হামলার আবার তারা মামলা দায়ের করে, এবং সেই মামলায় চলতে থাকে। এরপর 2008-2009 আবার একটা তদন্ত কমিশন গঠন হয়। তদন্ত কমিশনে আরও কিছু তথ্য পাওয়া যায়। প্রথমে এই আপনার ছিল প্রথমে মাত্র 34 জনকে নিয়ে 34 জন আসামিকে নিয়ে এই মামলাটি শুরু হয়। এরপরে এটা চলে যায় 52 জনে, এবং এই 52 জনের মধ্যে তারপর আবার 2011 সালে আরও এর সাথে যুক্ত হয় প্রায় 25 জন, এবং এই 52 এবং নিয়ে মামলা চলতে থাকে। 2011 সালে আবার নতুন করে আবার তদন্ত শুরু হয়। 2011-তে আমরা এখন শেষ করে দেবো আমি এই পর্যায়টা। এরপরে আমরা যেটা সবচেয়ে ভালো, যেটা আমি যেটা বলতে চাই, যে 2018-তে আমাদের রায় হয়। 2018 মানে আমাদের এই সরকারের সময়, কিন্তু সরকারের রায় দেয় নাই, এটা আদালত থেকে রায় হয়েছে যে 24 জনের এই যাবজ্জীবন কারাদণ্ড এবং 24 জনের মৃত্যুদণ্ড। তার মধ্যে তারেক জিয়া
যাবজ্জীবনের মধ্যে, আর লুৎফুজ্জামান বাবর এবং আমাদের এই আব্দুল সালাম পিন্টু উপমন্ত্রী, এবং আরও দুইজন এই মুজাহিদ জেএমবির একজন নেতা, তারা এই মৃত্যুদণ্ডের মধ্যে তাদেরকে ইয়ে করা হয়। কিন্তু এই মৃত্যুদণ্ড যদি কার্যকর হয়, আমরা আগামী মাস অথবা 2-1 মাসের মধ্যেই ইনশাল্লাহ সব কিছু নথিপত্র ইয়ে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন অ্যাটর্নি জেনারেল এটাও নিযুক্ত হয়েছে, বিচারের প্রতি আছেই। এরপরে অন্য যে যারা প্রসেস করে সেগুলো তৈরি হয়ে গেছে। সাইফুর রহমান নামে উনি একজন তো তারা বলেছে যে আগামী যত দ্রুত সম্ভব এই মামলার নিষ্পত্তি হবে, এবং যাদের রায় যেভাবে রায় হয়েছে সেইভাবেই কার্যকরী হবে। আমরা দোয়া করি যেন আমরা যেন এই তারেক জিয়া সহ তার যে যাবজ্জীবন কারাদণ্ড সেটা কার্যকরী করা হয়, এবং তাকে যেন বাংলাদেশে এনে এই রায়গুলি কার্যকর করা হয়। আর যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত তাদেরও মৃত্যুদণ্ড যেন কার্যকর করা হয়। এটা আমরা সুপ্রিম কোর্টের কাছে, আমরা বিচারিক আদালতের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এবং তারা যেন এটা আমাদের মন্ত্রীর কাছে এটা আমরা বলছি যে তারা নিয়মের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে যেন তারা এই কথাটা এটা করে। এখান থেকে আমি একটি বিষয় আপনাদেরকে আমি একটি বিষয় আমি মনে করছি যে এই যে আমাদের, হ্যাঁ আমি শেষ করে দেব, এই যে আমাদের ফখরুল ইসলাম, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরা সব সময় আমরা যা কিছুই করি, আওয়ামী লীগ যা কিছুই করছে সেগুলি সবগুলিকে তারা ভিন্নভাবে তারা মানে ভুয়া তারা বলে আখ্যায়িত করে। তার কারণটি হচ্ছে তারা প্রতিটি কাজ করেছে মিথ্যা ভুয়া। এই ভুয়া করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে যে তারা সত্য জিনিস বলতে জানে না। না হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্যে এত কিছু করেছে, সারা বিশ্ব যাকে তাকে স্বীকৃতি দিচ্ছে, অথচ বাংলাদেশের এরা কিন্তু কোনো স্বীকৃতি এখন পর্যন্ত কোনো কিছুতে দেয় নাই। তো আমি এই বলেই আপনাদের শেষ করছি। আমি আমাদের লোকমান হাকিম সাহেবের সাথে একটা কথা বলছি। আমি 1975 সালে 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যখন মারা হয়, সেই সময় আমি ওই আমাদের শহীদ শামসুল হক হলে এখন এতক্ষণ বক্তব্য রাখলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরের মাননীয় ভাইস চ্যান্সেলর, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান। আজকের এই আলোচনা সবাই উপস্থিত থাকার কথা ছিল। যিনি বঙ্গবন্ধুর সাথে 1975 সালের 14ই আগস্ট দেখা করেছিলেন, আমাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক, যিনি এমসিএ, এমপি এবং সাবেক এমপি। তাকে এই কারণে আজকে আমরা দাওয়াত করেছিলাম 15 তারিখে বঙ্গবন্ধু যে মিটিং এবং যে শহীদ হয়েছেন তার আগের দিন বঙ্গবন্ধুর কি অবস্থা ছিল আমরা জানি। সেই বাড়ির পুত্রবধূ, সেই বাড়ির বধূ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদিকা, বিশিষ্ট অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংস্কৃতিক সম্পাদিকা জনাব শামীমা পারভীন রত্না। তার বক্তব্যের পর প্রত্যেকে আমরা 30 সেকেন্ড সময় পাবো। আগস্ট ট্র্যাজেডির আমাদের শিক্ষা কি, তার বক্তব্যের পর আমরা সময় পাবো প্রত্যেকে 30 সেকেন্ড করে। আগস্ট ট্র্যাজেডি আমাদের শিক্ষা কি। এখন আমাদের সেই গর্বিত নেত্রী জনাব শামীমা পারভীন রত্না বক্তব্য রাখছেন। শামীমা পারভীন রত্না। ধন্যবাদ আফসার ভাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ধন্যবাদ আফসার ভাই। আসলে এতক্ষণ আমরা স্যারদের বিভিন্ন আলোচনা শুনলাম এবং প্রত্যেকেই অসম্ভব সুন্দর কথা বলেছেন এবং প্রত্যেকটি কথাই খুব মূল্যবান ছিল।
আর স্যারেদের এই কথার পরে আমার কথা আসলেও জানি না কতটুকু ঠিক বা ভালো লাগবে, কারণ তাদের হ্যাঁ, কথা শুনতে খুবই ভালো লাগছিল। অসম্ভব সুন্দর আলোচনা ছিল আজকের এই আমাদের অনুষ্ঠানটি। আফসার ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে রাখবার জন্য। বিশেষ করে আজকে যারা অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানী ব্যক্তি এখানে আছেন, তাদের অত্যন্ত মূল্যবান কথা আজকে শুনেছি, সেজন্য আমার ভীষণ ভালো লাগছে। সাথে সাথে আমি কিছু অল্প কথা বলেই শেষ করব, যেহেতু অনেক রাত হয়েছে। আমাদের মানে ভার্চুয়াল এই আলোচনা অনুষ্ঠানটিও একটু দেরিতে শুরু হওয়াতে আমরা সকলেই একটু বিচলিত হয়ে পড়েছি মনে হয়। তো আমি খুব সংক্ষিপ্তভাবে যে কথাটি বলতে চাই, স্যারেদের কথার সাথেই মানে মিল রেখে, সেটি হচ্ছে যে আমাদের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতা বিরোধী মহল, যে কুচক্রীরা একত্রিত হয়ে পরিকল্পনা করে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু 21শে আগস্টের গ্রেনেড হামলা। অর্থাৎ কিছুক্ষণ আগে স্যার বলছিলেন যে স্বাধীনতা বিরোধী মহল, হত্যাকারীরা, ঘাতকরা চেয়েছিল যে বঙ্গবন্ধুর পরিবারের কেউ কোথাও কোনোদিন যেন বেঁচে না থাকে। তো যেহেতু আমাদের আল্লাহর রহমতে শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শেখ রেহানা লন্ডনে থাকার কারণেই তারা দুইজন বেঁচে গিয়েছিলেন, এবং যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1981 সালে স্বদেশ প্রত্যাবর্তন করলেন, তখন কিন্তু এই স্বাধীনতা বিরোধী মহল আবারও সজাগ হলো এবং তারা কিন্তু আবারও পরিকল্পনায় মত্ত হয়েছিল, এবং তারা দিনের পর দিন সেইভাবে বিভিন্নভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করেছিল, কিন্তু রাখে আল্লাহ মারেকে, সেজন্য তাকে কেউ কোনোদিন তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি। তবে বঙ্গবন্ধুর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধু এভিনিউয়ের এই গ্রেনেড হামলা কিন্তু ছিল একটি বড় মানে ভয়ঙ্কর আরেকটি ঘটনা, যেটা আগস্ট মাসেই ঘটেছিল। এবং গ্রেনেড হামলার পরে কিন্তু তারা চেয়েছিল কি, যে এই শুধু গ্রেনেড হামলা না, 15ই আগস্টে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন থেকেই কিন্তু তারা চেয়েছিল যে বাংলাদেশ থেকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা। এইটাই কিন্তু মূল লক্ষ্য ছিল, যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এগুলো যেন কেউ কোনোদিন মনে করে না রাখতে পারে, এবং এইগুলোকে একদম মিশে ফেলানো। সেজন্য আপনারা স্যাররা যেহেতু অনেক জ্ঞানী মানুষ, স্যাররাও জানেন, এবং আমার বলাটা হয়তো ঠিক হচ্ছে না, তারপরেও আমি আলোচনার সপক্ষে বলছি যে আমরা যখন ছোট ছিলাম, আমরা দেখেছি আমাদের পাঠ্যপুস্তকে কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কিছু লেখা থাকতো না, লেখা ছিল না। অর্থাৎ কি, এই যে জামাত বিএনপি জোট সরকার পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা সহ বঙ্গবন্ধুকে হত্যা সহ আরো যে সকল স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারা কিন্তু সবসময় চেয়েছে যে বঙ্গবন্ধুর নামকে ধূলিসাৎ করা, বঙ্গবন্ধুর পরিচয়কে ধূলিসাৎ করা, টোটাল বঙ্গবন্ধুর পরিবারের মানে তার ফ্যামিলির কোনো কিছুই যেন এই পৃথিবীতে কোনোভাবে কোথাও না থাকে। সুতরাং আমরা একটি জিনিসই বারবার একই আলোচনার মাধ্যমে যেটা প্রতিষ্ঠিত হয়, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী মহল তারা চেয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এগুলো যেন কোনো কিছুই না থাকে, এবং জামাত বিএনপি ওরা একত্রিত হয়ে এই দেশটাকে মানে এক কথা উচ্ছিন্নে নিয়ে যাওয়ার যে মানে চরম একটা হত্যাযজ্ঞ ঘটিয়ে এসেছে দিনের পর দিন। তার রায় যদিও এতদিন পরে হয়েছে, কিন্তু এখনো কার্যকরী হয়নি। তাই সকলের সাথে আমিও মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি যে অন্তত বেঁচে থাকা অবস্থায় আমি আমার এই বয়সেও সেই প্রার্থনা সবসময়, একটু আগে স্যারও বলছিলেন যে স্যার প্রার্থনা করেন, তা আমিও সেটাই প্রার্থনা করি যে যারা এত বড় একটা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল এবং শুধুমাত্র শেখ হাসিনাকে হত্যা করার জন্য এতগুলা মানুষকে
হত্যা করলো, এতগুলো মানুষকে আহত করলো, তাদের অবশ্যই 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 ফাঁসিতে ঝুলিয়ে মারা উচিত। যারা পালিয়ে আছে, যারা দেশের অবশ্যই বাইরে ফাঁসিতে আছে, ঝুলিয়ে মারতে হবে, এটা আমাদের দাবি। আমাদের দাবি অবশ্যই যারা 21 অবশ্যই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে। নেত্রী, আপনার হ্যাঁ, দাবির সাথে আমরা একমত। এবং এই অনুষ্ঠানের মাধ্যমেই আমরা রাজনৈতিক সকলেই হিসেবে, বলতে চাই যে হ্যাঁ, আপনার কাছে বাংলাদেশের আবার নেত্রী, সংগ্রামী নেত্রী, আপনার কাছে আবার আসবো 30 সেকেন্ডের জন্য। এখন আবার কোনো একদিন আপনার কাছে বক্তব্য শুনবো, তার এরপরে আপনার কাছে আর 30 সেকেন্ডের জন্য আসবো। এখন আমরা প্রত্যেকে উম, আহ, কাছে সামান্য ওই ব্যক্তি, এবং এক কথায় আগস্ট ট্রাজেডি বাঙালি জাতির জন্য শিক্ষা কি, আমাদের বাঙালি জাতির জন্য শিক্ষা কি। আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি, খুব সুন্দর বলেছেন আমাদের বন্ধুবর শিক্ষক, আমাদের প্রিয়ভাজন শিক্ষক, আমাদের আপনজন, আমাদের গর্ব, আমাদের মান, ডক্টর লোকমান হাকিম স্যার। স্যার, উইথিন 30 সেকেন্ড, 29 সেকেন্ড স্যার, আগস্ট ট্রাজেডিতে আমাদের শিক্ষা কি স্যার? আগস্ট ট্র্যাজেডির শিক্ষা এটাই আমি মনে করি যে একসময় আমরা স্লোগান দিয়েছি যে এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। এখন তো আমি মনে করি আমার যারা অনুজ আছেন তারা স্লোগান দিবেন এক মুজিব লোকান্তরে, সহস্র কোটি মুজিব ঘরে ঘরে। অতএব জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় আপা, তিনি অগাস্ট ট্র্যাজেডির যে ধারাবাহিকতা যে ঘটে আসছে সেই শিক্ষা থেকে নতুন করে যেন আর এরা মাথাছাড়া না দিতে পারে। এবং এর সাথে আরেকটি কথা সংযোজন করতে চাই, প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করেন অনুসারী এদেরকেই যোগ্যতম জায়গায়, যোগ্য আসনে বসিয়ে সরকার দল পরিচালিত হোক, আমার এই প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকারের নীতি নির্ধারক মহলের কাছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত এক কথায় জনাব নাজিমুদ্দিন নাজমুল ভাই, 21 আগস্ট বাংলাদেশ, সেদিন আপনি ওই ঘটনার সাক্ষী। 28 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডও যেতে পারবো না, 28 সেকেন্ডের মধ্যে আপনাকে তবে আগস্ট ট্রাজেডির আমাদের শিক্ষা কি? ধন্যবাদ আফসার ভাই। আজকের অনুষ্ঠানে যোগদান করেছি আপনার সহায়তায়, এবং আমি অত্যন্ত শ্রদ্ধাভাবে স্মরণ করছি যে আজকে আমাদের স্যারদেরকে যে পেয়েছি এবং সহকর্মী হিসাবে ভাই বোনদেরকে পেয়েছি, অত্যন্ত খুশি হয়েছে যে 21 আগস্টের দিন একটা অনুষ্ঠান দেখাতে পেরেছেন, যোগদান করতে পেরেছি, তাকে এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা কথাই বলবো যে যে দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, উনি রাষ্ট্রপতি ছিলেন, তার সহধর্মী একমাত্র আইবি রহমান, তার বিচারটা আজ পর্যন্ত দেখে যেতে পারেন নাই। উনি দেখিন আগে উনি মৃত্যুবরণ করেছেন। আমি একটা জিনিস না বললেই নয়, যে এই দেশে রাষ্ট্রপতি থাকাকালীন অন্য কোনো সরকারের সময় যদি এরকম ঘটনা ঘটতো, রাতারাতি বিচারটা হয়ে যেত। আমি অত্যন্ত গর্বের সহিত বলতে চাই, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার তার নিজের এখতিয়ারটা এমন ভাবে করেছে যে আদালতে যেভাবে বিচারটা করে সেভাবে বিচারটা দেরি হলেও করছেন। সেজন্য দেখা গেল যে এখানে কোনো এমন কোনো ঘটনা ঘটে নাই যে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যক্তিগতভাবে কোনো কিছু করেছেন, শুধু বিচারটা আদালতের মধ্যেই করতে পেরেছেন, এবং যখন রায় হবে সেই রায়টা এবং ভালো হয়। দ্রুত বিচার আইনে হওয়া উচিত ছিল। আমি অনুরোধ রাখবো, আজকে আমাদের অন্যতম আলোচক সুন্দর বলেছেন, সুন্দর কথা বলেছেন, আমার আইবি এর বন্ধু ডক্টর আসাদুজ্জামান মানিক। ধন্যবাদ নেতা। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আগস্টের শোককে শক্তিতে পরিণত করে আজকের এই দিনে আমরা যার যার অবস্থান থেকে নিজেকে নিয়োজিত রেখে গণতন্ত্র, সরকার বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে দেশের চলমান উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা এবং জাতির জনকের আজন্ম লালিত স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করব।
এই আগস্টের এটাই আমার প্রত্যাশা। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এখন অত্যন্ত এক কথায় নাজমুন আসিফ মুন্নি, এক কথায় আগস্ট থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ, সকল স্যারদেরকে ধন্যবাদ। আগস্ট, রক্তাক্ত আগস্ট চাই না, এবং এই আগস্টের 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, এর সঠিক বিচার এবং আমাদের যে কুখ্যাত সন্ত্রাস এবং বাংলাদেশের দুশ্মন যে তারেক জিয়া, তাকে দেশে এনে এর বিচারটা চাই, সঠিকভাবে বিচার চাই এবং তার ফাঁসি চাই। এটাই হচ্ছে আমার চাওয়া এবং আমি এটাই চাই। আর 21শে আগস্টের খুনি তারেক জিয়া সহ অন্য যারা আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচার চাই, নাজমুন আসিফ মুন্নির দাবি। এক কথায় ইমদাদুল হক সোহাগ স্যার, শামিমা পারভীন রত্না, আগস্টের শিক্ষা কি? আগস্টের শিক্ষা আসলে আমরা এক কথায় তো সবকিছু ব্যাখ্যা করা কঠিন, বিশেষ করে এই আগস্টেই আপনি দেখেন সবকিছুই কিন্তু আগস্টেই ঘটেছিল। সুতরাং স্যার একটু আগেই স্যার বলছিলেন যে আমরা অন্তত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি অনেক ধৈর্যশীল এবং অনেক মানে দীপ্ত বুদ্ধি এবং সুদূর প্রসারী চিন্তা। তো আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে, যে ট্র্যাজেডিগুলো হয়েছিল, সেগুলো সঠিক বিচার হয়ে একটি জীবন্ত দৃষ্টান্ত প্রতিষ্ঠিত করা যে পাপ কখনো চেপে থাকে না, পাপের অবসান অবশ্যই হয়। ধন্যবাদ ডক্টর ম্যাডাম। আসলে ছিল ওয়েবিনারে এরকমই তো হয়। আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক যারা আছেন, ভাইস চ্যান্সেলর আছেন, তাদের কথা শোনার জন্যই আমরা ছিলাম। অন্যরা একটু আগে পরে হয়ে গেছে, বেয়াদবি ক্ষমা করবেন। ডক্টর লোকমান হাকিম স্যার খারাপ হয়ে গেছে। মাহবুব রহমান স্যার, স্যার কি আছেন? ওকে স্যার নাই, মাহবুব ভাই লাস্ট আমি আছি। আফসার ভাই, ওই তোমাকে দেখা যায় না তো, ক্যামেরা নাই, বলো সব। পরিশেষে বলতে চাই, ওরা হয়তো ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলে হয়ে যাবে সব শেষ, কিন্তু ওরা জানে না বঙ্গবন্ধুর অপর নাম স্বাধীন বাংলাদেশ। তাই আজকের দিনে চলুন শপথ নেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনার দর্শনকে এগিয়ে নিতে হাতে হাত রেখে কাজ করি। পাশাপাশি অনুপ্রবেশকারী খন্দকার মুস্তাকদের প্রেতাত্মারা যেন আরেকটি 15 আগস্ট ঘটানোর চক্রান্তে সফল না হতে পারে, সেদিকে বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা সবার কাছ থেকে শুনলাম স্যার যে কথা বলেছেন যে আমাদের আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ডক্টর আসাদুজ্জামান মানিক দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনায় শানিত হয়ে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগস্টের শিক্ষা আমাদের ইমদাদুল হক সোহাগের কথা, আগামী দিনেও আমরা দেশের জন্য, মানুষের জন্য দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকবো। আমরা জানি আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। জীবন যৌবনের 14টি উজ্জ্বল বসন্ত কারাগারের মধ্যে থেকে বাঙালি জাতিকে মুক্ত করেছেন, তিনি মুক্ত হয়েছেন, বাঙালি জাতিকে মুক্ত করেছেন। মুক্ত স্বাধীন দেশে আবার ঘাতকের হাতে শহীদ হয়েছেন। বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি। আমাদের প্রত্যয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের তনয়া শেখ হাসিনা এবং শেখ রেহানা, তাকে আমরা রক্ষাই করবই। আমরা নিস্তব্ধ হব না, নিথর থাকবো না। যে কোনো প্রকার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবই। এই হলো আমাদের আজকের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আজকের এই প্রোগ্রাম যে করেছেন মানুষের কল্যাণে প্রতিদিন, জি স্যার, মানুষের কল্যাণে প্রতিদিন
তাকে ধন্যবাদ দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আবার দেখা হবে 28 তারিখ শনিবার।